লাস্ট ক্লাসে আমি কি পড়িয়েছিলাম সবাই কি একটু মনে করতে পারছো? ম্যাম লাস্ট ক্লাসের দিকে আপনি মনে হয় SP3 SP2 ওগুলোর গঠন ধরছিলেন। ওইটা তো আমার ক্লাসের না, আমি দ্রাব্যতা নিয়ে পড়াচ্ছিলাম, ভালো করে মনে করে দেখো। আমি পড়াচ্ছিলাম আয়নিক গুণফল, তারপরে আয়নিক গুণফল পড়াচ্ছিলাম। আয়নিক যৌগের দ্রাব্যতা ও গুণফল এই অধ্যায়টা পড়াচ্ছিলাম, ঠিক আছে? জি মিস। দেখো এই দ্রাব্যতা কাকে বলে এগুলো পড়ানো হয়েছিল। একটা স্টেডিয়ামের কথা কল্পনা করি। পড়ানো হয়েছিল। জি ম্যাম, এটা হয়েছিল পড়ানো। আচ্ছা, দ্রাব্যতা কি এটা পড়িয়েছিলাম, আয়নিক গুণফল কি এটা পড়িয়েছিলাম। জি ম্যাম, পড়ানো হয়েছিল, কিন্তু আবার একটু রিভাইজ দিলে ভালো হতো। হুম। ম্যাম একটু আয়নিক রিভাইজ দিলে ভালো হতো আর কি। আয়নিক গুণফলটা কি আজকে আবার পড়াবো এইখান জি ম্যাম। থেকে? ওকে, জি ম্যাম। ঠিক আছে। ওকে, তোমরা যেটা বলবো সেটাই হবে। আচ্ছা ঠিক আছে। দেখো আয়নিক গুণফল, আয়নিক গুণফলটা এখানে সম্পর্ক দেখো। নিশ্চয়ই আমরা এটা আয়নিক গুণফল এই টার্মসটা শুনেই বুঝতে পারতেছি যে এখানে আয়নিক যৌগের কোনো একটা আহ কথা বলতেছে। এখানে কয়েকটা আমরা আয়নিক যৌগ, কয়েকটা আয়নিক যৌগের নাম কেউ বলতে পারবা? পৃথিবীতে আয়নিক যৌগের অভাব নাই আশেপাশে, তোমরা দুই একটা বলতে পারলে ভালো হয়। কেউ বলতে পারবা কিনা একটু শুনতে চাই। আয়নিক যৌগ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম মিস ক্লোরাইড। NO2, হ্যাঁ সোডিয়াম সিলভার ক্লোরাইড তো ক্লোরাইড। আছেই। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, ঠিক আছে। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম অক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, মার দিব আমি, মার দিব। হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিক অ্যাসিড, আয়নিক যৌগ, এটা তো সমযোজী যৌগ। আয়নিক যৌগ, আয়নিক যৌগ, বহুত আয়নিক সিলভার যৌগ ক্লোরাইড। আছে আমাদের আশেপাশে। যেমন সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ইত্যাদি ইত্যাদি, বহুত বহুত, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, ইত্যাদি বহুত বহুত আয়নিক যৌগ আমাদের চারপাশে আছে। এখন আমি আয়নিক যৌগ যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে দ্রাব্যতা, যখন দ্রাব্যতার যৌগটার সাথে সাথে কিন্তু আয়নে বিশ্লেষিত হয় না। যৌগটা কিন্তু সাথে সাথে দ্রবীভূত হয় না। যৌগের ভিতরে যখন তুমি একটা যৌগ নিলা, যে কোনো যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড নিতে পারো, সোডিয়াম ক্লোরাইড নিতে পারো, নিয়ে এটাকে পানি দিলা, নিয়ে এটারে পানি দিলা, পানি দেওয়ার সাথে সাথে কি দ্রবণ তৈরি হয়ে যাবে? সেটা আগে বলো। তোমরা একটা যে কোনো যৌগ নিয়ে সাথে সাথে পানি দিলা, পানি দেওয়ার সাথে সাথে কি তোমাদের যৌগটা দ্রবীভূত হয়ে যাবে? না মিস। হবে কি হবে না? তোমরা কি আচ্ছা তোমাদের কি কোনো দ্রব্য হবে না। তোমরা সবাই আছো তো? জি মিস। তোমরা সবাই আছো মেয়েরা? জি মিস। আচ্ছা, নেটে কি সমস্যা করতেছে? আমার নেটে মনে হচ্ছে মাঝে মাঝে সমস্যা করতেছে। জি মিস, আজকে একটু প্রবলেম করতেছে। নেটে সমস্যা করতেছে কারোর? আমার নেটে জি কিন্তু মিস, বেশ সমস্যা হচ্ছে। আমারও সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখো,
আমরা বলেছিলাম যে একটা যৌগ নিয়ে সাথে সাথে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দ্রবীভূত হয়ে যায় না, দ্রবীভূত কি হয়? না এটা মিস। যখন না মিস। একটা দ্রবণ তৈরি হবে, দ্রবণ তৈরি হওয়া মানে কি, দ্রবণে যৌগটা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি হওয়া মানে কি, একটা যৌগের দ্রবণ তৈরি পানি দেওয়ার সাথে সাথে দ্রবণ তৈরি হয় না। দ্রবণ তৈরি হওয়া মানে কি, যখন যৌগটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে দ্রবীভূত হয়ে আয়নে বিশ্লেষিত হয়ে যাবে, তখন তাকে আমরা দ্রবীভূত হওয়া বা বিশ্লেষিত হওয়া বলবো এবং দ্রবণ বলবো সেটাকে। আর যখন তুমি পানি দেওয়ার সাথে সাথে দেখবা দ্রবণটা দ্রবীভূত হচ্ছে না, তখন তাকে সেই অবস্থাকে, ইনট্যাক্ট অবস্থাকে আমরা অদক্ষেপ বলবো। তখন সেই ইনট্যাক্ট অবস্থাটাকে আমরা অদক্ষেপ বলবো। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা দেখা Yes, যাচ্ছে miss. মেয়েরা? দেখা যাচ্ছে। মেয়েরা স্লাইডটা কি দেখতে পাচ্ছো? জি মিস, দেখা যাচ্ছে। এই তোমার কি সমস্যা করতেছে? নেট কি হয়েছে? সকাল হইতে হইতেই নেট সমস্যা। না না, মেয়েরা আমরা আবার যাই দেখি। জি মিস। আচ্ছা, আমরা কি সবাই আছি? আমরা কি সবাই আছি? জি মিস। হ্যাঁ, আমি আবার রিকানেক্ট হইলাম, আমি আবার চলে গেছিলাম, আবার আসলাম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, যখন আমরা কোনো একটা যৌগ নিয়ে পানি দিই, সাথে সাথে কি দ্রবণ তৈরি হয়ে যায় মেয়েরা? হয় না তো, তাই না? হয় না ম্যাডাম। দ্রবণটা 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 তৈরি হওয়া কখন বলবো? যখন যখন দ্রবণ তৈরি হওয়াটা কখন বলবো? যখন এটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে আয়নে বিশ্লেষিত হয়ে যাবে, সুন্দরভাবে আয়নে বিশ্লেষিত হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো যে এটা দ্রবণ তৈরি হয়েছে। দ্রবণ তৈরি হওয়া মানে কি? আয়নে বিশ্লেষিত হয়ে যাওয়া। আচ্ছা,
যেমন এখানে ক্যালসিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করতেছে। এখন ক্যালসিয়াম ক্লোরাইডে যখন আমরা পানি দিয়েছিলাম সাথে সাথেই কিন্তু পানি দিয়ে যদি আমরা রেখে দিই ওইটা কিন্তু দ্রবণ তৈরি হবে না। ওইটা অনেক একটু সময় নিবে। ওইটারে আমরা প্রথমে কি নাড়ান কাঠি দিয়ে নাড়াবো, তারপরে গুলাবো, তারপরে ওইগুলো আস্তে আস্তে আয়নে বিশ্লেষিত হবে। তখন সেটাকে আমরা সবগুলো ক্যালসিয়াম ক্লোরাইড যখন সম্পূর্ণরূপে আয়নে বিশ্লেষিত হয়ে যাবে তখন বলবো যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি হয়েছে। আদারওয়াইজ যখন ক্যালসিয়াম ক্লোরাইডটা পানি দেওয়ার সাথে সাথে মানে থাকবে, গলে যাবে না বা দ্রবণে যাবে না, তখন সেটাকে আমরা বলবো ইনট্যাক্ট অবস্থা বা অদক্ষেপ। সেটাকে আমরা বলবো অদক্ষেপ। আচ্ছা, এখন আমরা আয়নিক গুণফলে আসি। আয়নিক গুণফলে মানে এখানে আমরা বুঝতে পারতেছি কোন আয়নিক যৌগেরই ব্যাপার আছে। দেখো দুইটা আয়নিক যৌগ এখানে দেওয়া আছে। আয়নিক যৌগ এখানে দেওয়া আছে দ্রবণ তৈরি হওয়া। দ্রবণ তৈরি হওয়া মানে কি? সোডিয়াম ক্লোরাইডটা দেখো, সোডিয়াম ক্লোরাইডটা বিশ্লেষিত হয়ে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে, তাই না? সোডিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণরূপে এগুলো তো গত ক্লাসে পড়ানো হয়েছিল। হ্যাঁ পড়ানো হয়েছিল, কিন্তু আবার বললো কারা কারা যেন একটু দেখতে চাইলো। আমি কি এখন এগুলো ওকে পড়াবো মিস। নাকি সামনে আগাবো? যেটা বলবা সেটাই করব। প্লিজ আর একটু দেখান এটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। মিস আজকে আপনার জন্মদিন। আচ্ছা, এখন আমি একটু একটু করে বলে যাই, আমি অল্পের উপর দিয়ে যাই। দেখো এখানে বিভিন্ন আয়নিক যৌগ দ্রবীভূত হয়ে আয়নিক যৌগগুলো যখন দ্রবণ তৈরি করছে, প্রত্যেকটা দ্রবণ তৈরি হওয়া মানে কি? আয়নে বিশ্লেষিত হওয়া। যেমন সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবণ তৈরি করছে তখন সেটা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করেছে। ক্যালসিয়াম ক্লোরাইড যখন সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়েছে তখন ক্যালসিয়াম এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে, দ্রবণ তৈরি করছে। আর আয়নিক গুণফলটা হচ্ছে আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল। আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল। আর আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার যে গুণফল, এই ঘনমাত্রাটাকে প্রকাশ করার জন্য এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছে। প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এটা যেন মনে থাকে, ঘনমাত্রা প্রকাশ করার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। কিন্তু ঘনমাত্রা কথাটা সবসময় ঠিক না। এখানে ঘনমাত্রা বললে শুধু কি বলি, যৌগটা কে বোঝানো হয়, কিন্তু দ্রবণ বলতে আমরা কি বুঝি? দ্রবণ বলতে আমরা বুঝি যে এই বিশ্লেষিত আয়নগুলোকে দ্রবণে যখন আয়নগুলো বিশ্লেষিত হয়ে যাবে সেই অবস্থাটাকে দ্রবণ বলি। আর তাই ঘনমাত্রা দিয়ে দ্রবণের আয়নগুলোর অবস্থা ব্যাখ্যা করা যাবে না। দ্রবণের আয়নগুলোর অবস্থা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে যে টার্মটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল যেটার ইংলিশ টার্ম হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এখন দেখো আইপি হচ্ছে আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে দেখো ক্যালসিয়ামের ঘনমাত্রা এবং দুইটা ক্লোরাইড আয়ন আছে, দুইটা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, আয়নিক গুণফল কি এটা আমরা জানি যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অবস্থায় উভয় দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডের যে কোনো দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফল, যেমন সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের গুণফলকে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল বলে। আচ্ছা, দ্রাব্যতার গুণফল। এখন দেখো দ্রাব্যতার গুণফল আসি। এতক্ষণ আসলাম আমরা আয়নিক গুণফল, এখন কিন্তু এই টার্মটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্টটা আসলে কি? এখন আমরা এখানে একটা বিকার নিচে দেখো, একটা বিকারে এখানে লেখা আছে ম্যাক্সিমাম। একটা বিকারের কথা ধরা হয়েছে, একটা বিকারে এখানে ম্যাক্সিমাম বলা হয়েছে যে এখানে ম্যাক্সিমাম 6 চামচ লবণ দেওয়া যেতে পারে।
দ্রবণ 6 চামচ লবণ দ্রবীভূত হতে পারে। 6 চামচ লবণকে 6 চামচ লবণের দ্রবণ তৈরি করা যেতে পারে। আচ্ছা, এখন এখানে যখন তুমি 3 চামচ ঘনমাত্রা ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারো। 3 চামচ চিনি দিতে পারো, 3 চামচ লবণ দিতে পারো, তারপরে 2 চামচ লবণ দিতে পারো। এখানে ব্র্যাকেটে আছে যে চেঞ্জ করা যায়। ইচ্ছা মতো 6 চামচের নিচে ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, কিন্তু এটার হচ্ছে ধারণ ক্ষমতা 6 চামচ। 6 চামচের উপরে কিন্তু তুমি যোগ করলে সেটা অন্যরকম হয়ে যাবে। এখানে 6 চামচ এই বিকারটার যে দ্রবণ তৈরি হবে এর জন্য 6 চামচ লবণটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ম্যাক্সিমাম 6 চামচ লবণ মানে কি? ম্যাক্সিমাম ঘনমাত্রা। আর ম্যাক্সিমাম ঘনমাত্রাকে কোন দ্রবণের ম্যাক্সিমাম ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলি। আমরা 6 চামচ এখানে বলতেছি ম্যাক্সিমাম, এটার ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম 6 চামচ। অর্থাৎ ম্যাক্সিমাম কোন দ্রবণের ম্যাক্সিমাম ঘনমাত্রাকে আমরা তার দ্রাব্যতা বলি। আচ্ছা, আর দ্রাব্যতা যখন ম্যাক্সিমাম ঠিকঠাক মতো আমরা দিতে পারবো, ম্যাক্সিমামটা ঠিকঠাক মতো হয়ে যাবে। ম্যাক্সিমাম দেওয়া মানে কি? ওইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা। ওইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা। আর সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়নিক গুণফলকে তার দ্রাব্যতার গুণফল বলে। এখানে দেখো, এখানে আইপি সমান সম্পৃক্ত অবস্থায় আইপি সমান হচ্ছে ক্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়ন, আর কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় আইপি এবং কেএসপি সমান, কেআইপি এবং কেএসপি দুইটাই সমান। সম্পৃক্ত অবস্থায় আইপি সমান সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়নিক গুণফল সমান দ্রবণের দ্রাব্যতার গুণফল। এটা কি আমি বুঝাইতে পারতেছি আইপি আর কেএসপি কখন সমান হয়? Yes, ma'am. বুঝতে এটা পারছি। কি বোঝা গেল যে আয়নিক গুণফলটা আমরা বুঝলাম, কিন্তু আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হইতে পারে। এখানে দেখো 3 চামচ পার গ্লাস, এটাকে এই দ্রবণটার ক্ষেত্রেও আয়নিক গুণফল হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে 3 চামচ সোডিয়াম লবণটার নাম একটা লবণ কল্পনা করি, সোডিয়াম ক্লোরাইড। এখানে তুমি 2 চামচ সোডিয়াম ক্লোরাইড এই গ্লাসের ভিতরে দিলেও এটার আয়নিক গুণফল আইপি হবে হচ্ছে ক্লোরাইড আর সোডিয়াম আয়নের ঘনমাত্রা। আবার 3 চামচ যখন তুমি দিবা সেটার আইপিও হবে হচ্ছে তোমার এইটা ঘনমাত্রা ইচ্ছা মতো তোমার চেঞ্জ করা যায়, কিন্তু ম্যাক্সিমাম যখন তুমি 6 চামচ দিবা সেটা একটা সম্পৃক্ত অবস্থা তৈরি হইলো। যখন তুমি ম্যাক্সিমাম লবণটা দিচ্ছ মানে স্ট্যান্ডার্ড পরিমাণটা দিচ্ছ, এর উপরে নিচে কোনোটাই সঠিক না। ম্যাক্সিমাম এখানে 6 চামচ লবণ ধরবে, তখন ম্যাক্সিমামটা যখন তুমি ঠিকঠাক মতো দিতে পারবা তখন সেটা হয়ে গেল তোমার দ্রাব্যতা। কারণ কোন দ্রবণের ম্যাক্সিমাম ঘনমাত্রাকে তার দ্রাব্যতা বলে। আর দ্রাব্যতা যখন তোমার দ্রাব্যতাকে কোন দ্রবণের দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণকে বোঝায়। কোন দ্রবণের ম্যাক্সিমাম এই যে ঠিকঠাক দ্রাব্যতা সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ হিসাবে চিহ্নিত করি। কাজেই সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। কাজেই সম্পৃক্ত অবস্থায় আইপি সমান কেএসপি, এটা আমাদের মনে রাখতে হবে। এটা নিয়ে আরো একটু কথা বলবো, চলো নেক্সট স্লাইডে যাই। এখন আমাকে বলো, এখানে একটা লবণ দেওয়া আছে। এখানে দেখো একটা গ্লাসে এ এবং বি এর মধ্যে কোনটি দ্রাব্যতা কোনটি ঘনমাত্রা, এটা একটু আমাকে বলো। এখানে 2 চামচ লবণ দেওয়া আছে আর 3 চামচ লবণের ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা, তাহলে দ্রাব্যতা কোনটা আর ঘনমাত্রা কোনটা বলো? ম্যাম 3 এ চামচ সোডিয়াম দ্রাব্যতা ক্লোরাইড, এটা হচ্ছে এ হ্যাঁ দ্রাব্যতা। হ্যাঁ, এ ঘনমাত্রা না দ্রাব্যতা সেটা বলো। এ কি? ঘনমাত্রা। হ্যাঁ, আর ম্যাক্সিমাম যেটা বি সেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ ম্যাম দ্রাব্যতা। ঠিক আছে, এখন আমরা সামারিতে আসি। সামারিতে কি দেখতেছি যে ঘনমাত্রা এবং আয়নিক গুণফল। দেখো ঘনমাত্রার দেখো এখানে লেখা আছে, এখানে আমি একদিকে লিখে রাখছি ম্যাক্সিমাম। ঘনমাত্রার ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বলে দ্রাব্যতা,
আর আয়নিক গুণফলের ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বলে দ্রাব্যতার গুণফল। ঘনমাত্রার ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম ঘনমাত্রাকে বলা হয় দ্রাব্যতা, আর ম্যাক্সিমাম সর্বোচ্চ আয়নিক গুণফল যেটা, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আর আমরা সম্পৃক্ত দ্রবণ বুঝতে পেরেছি। সম্পৃক্ত দ্রবণটা কাকে বলে? যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত আছে, যে পরিমাণে তোমার ধারণ ক্ষমতা সম্পন্ন সর্বোচ্চ ধারণ ক্ষমতার যে দ্রবীভূত থাকে, যে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকবে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। আচ্ছা, ঘনমাত্রার সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয় দ্রাব্যতা। তার মানে কি? দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। এখানে ব্র্যাকেটে লেখাগুলো একটু দেখো। ঘনমাত্রার সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয় দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। স্লাইডটা দেখা যাচ্ছে না। এখন দেখা জি যাচ্ছে? মিস, এখন দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে না। না মিস। না মিস, দেখা যাচ্ছে না। এখন কি দেখতে পাচ্ছ বলো তো মেয়েরা? নো মিস। নো না ম্যাম। মিস। মিস আগের স্লাইডটা দেখা যাচ্ছে, নতুনটা। এখন কি দেখা যাচ্ছে? আগেরটায়? জি ম্যাম। মিস আগেরটা। জি মিস। এখন আগেরটায়? তাই যন্ত্রণা তো, এই তো নেট ভালো সমস্যা করতেছে। আচ্ছা, আমি আবার যাচ্ছি, দাঁড়াও। জি মিস, আবারও। এখন কি দেখতে পাচ্ছ? মিস এটা ঘনমাত্রার স্লাইড দেখা যাচ্ছে। সামারি, উপরে কি সামারি লেখা আছে? না না মিস। মিস, উপরে ঘনমাত্রা লেখা আছে। এই তো কি হলো স্লাইড গুলো? আমাকে? আচ্ছা, চলো আবার যাই দেখি স্লাইডের কাছে। এত ডিস্টার্ব করতেছে কেন নেটটা? এবার আমরা দেখতে পাচ্ছি কিছু? জি মিস। মিস। জি মিস। দেখো তো, এখন আমরা কি দেখতে পাচ্ছি? ঘনমাত্রা এবং আয়নিক গুণফলের যে স্লাইডটা, মিস এটা দ্রাব্যতার গুণ। দ্রাব্যতার গুণফল। দেখো এখানে দ্রাব্যতার গুণফল। এখানে দেখো সামারি, যেটা উপরে লেখা ইয়েস আছে ম্যাম, সামারি। আসছে। হ্যাঁ, সামারি। আমি সামারিটাই এখন সামারি করার এসেছে। জন্যই আসছি। দেখো এখন এই স্লাইডে যেগুলো আছে, আমরা এগুলো পুরা এর আগে আমরা যত কিছু শিখলাম সেটাকে আমরা একটু সামারি করেছি। যেমন ঘনমাত্রার সর্বোচ্চ পরিমাণকে বলে দ্রাব্যতা, আয়নিক গুণফলের ম্যাক্সিমাম কে বলে বা আয়নিক গুণফলের সর্বোচ্চকে বলে দ্রাব্যতার গুণফল। তারপরে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?
সম্পৃক্ত দ্রবণটা এখানে যখন দেখো ব্র্যাকেটে লেখা আছে হাইয়েস্ট ক্যাপাসিটি, যখন হাইয়েস্ট ক্যাপাসিটি যে কিছু বোঝাবে তখন সেটা সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ যে পরিমাণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। ঘনমাত্রার সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয় দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। আয়নিক গুণফলের সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয় দ্রাব্যতার গুণফল, অর্থাৎ দ্রাব্যতার গুণফল হচ্ছে সর্বোচ্চ আয়নিক গুণফল। দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তারপরে তারপরে দেখো কি বলছে, তারপরের কথাটা হচ্ছে ঘনমাত্রা আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হয়, এটা একটু মনে রাখবা। ঘনমাত্রা আর আয়নিক গুণফলটা তোমার যে কোনো দ্রবণের জন্য হইতে পারে, কিন্তু দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফল এই টার্মটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। তাই সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলকে কি বলে? দ্রাব্যতার গুণফল। খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম ঘনমাত্রা দ্রাব্যতা এই কথাটা আমরা যে কোনো দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু কিন্তু দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এই কথাটা আমরা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তার মানে আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হয়। আয়নিক গুণফল যে কোনো দ্রবণের জন্য হয়, আর দ্রাব্যতার গুণফল হয় সম্পৃক্ত দ্রবণের জন্য। এই স্লাইডটা কি দেখা গেছে সম্পূর্ণ? জি মিস। জি মিস। তাহলে দেখো এখানে কি কি একটা আয়নিক গুণফল ভার্সেস দ্রাব্যতার গুণফল। যখন আয়নিক গুণফলটা দ্রাব্যতার গুণফল থেকে কম হবে তখন সেই দ্রবণকে আমরা কি বলবো? পাশে লেখা আছে দেখো, আয়নিক গুণফল লেস দেন, হ্যাঁ, অসম্পৃক্ত দ্রবণ, যেটার ইংলিশ হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। তারপরে যখন আইপিটা বেশি হবে, আয়নিক গুণফলটা দ্রাব্যতার গুণফলের মানের চাইতে, আয়নিক গুণফলের মান যখন দ্রাব্যতার গুণফলের মানের চাইতে বেশি হবে তখন সেই দ্রবণকে তুমি কি বলবা? তখন সেটাকে কি বলবা? অদক্ষেপ। অদক্ষেপ, যেটাকে আমরা পিপিটি দিয়ে প্রকাশ করি, প্রিসিপিটেশন। অদক্ষেপের ইংলিশ হচ্ছে প্রিসিপিটেশন, যেটাকে আমরা পিপিটি বলে থাকি। আর আইপি সমান যখন কেএসপি হয় তখন আমরা সুন্দরভাবে ধরে নিতে পারি এটা একটা সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, এখানে দুইটা নিচের দ্রবণটি খেয়াল করো, যেখানে কেপি এবং আইপি দেওয়া আছে। এখানে কেপি এবং আইপি দেওয়া আছে, দেখো কেপি এর মান দেওয়া আছে এবং কেএসপি এর মান দেওয়া আছে। বলো এই দ্রবণটা কি হবে? সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অদক্ষিপ্ত? কোনটা হবে? মান দেখে বলো। মিস অদক্ষেপ হবে। আইপি এর মান বড় না কেএসপি এর মান বড় সেটা আগে মিস তোমরা। আইপি এর মান বড়, কেএসপি এর মান ছোট এখানে। আচ্ছা, আইপি যখন কেএসপি এর থেকে বড় অসম্পৃক্ত হবে হবে। তখন এটা হচ্ছে, তাহলে সঠিক কোনটা এখানে? আইপি গ্রেটার দেন কেএসপি, অর্থাৎ এটার উত্তর হচ্ছে সি, অর্থাৎ অদক্ষেপ। পদক্ষেপ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এগুলো আমরা ওই যে সামারি গুলো শিখলাম সেখান থেকে কিছু প্রশ্ন আছে, সেখান থেকে কিছু প্রশ্ন দেখি। ঘনমাত্রা দ্রাব্যতা কি এটা আমরা আগেই জানি, এদের ভিতরে সম্পর্ক কি। তারপরে হচ্ছে আয়নিক গুণফল কি। আয়নিক গুণফল হচ্ছে কোনো দ্রবণের আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রাটাকেই আমরা, মোলার ঘনমাত্রার গুণফলকেই আমরা আয়নিক গুণফল বলি। মোলার ঘনমাত্রা লেখার সময় আমরা আয়নগুলোকে কি কোন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি মেয়েরা? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। ঠিক আছে। আর দ্রাব্যতার গুণফলটা কি? দ্রাব্যতার গুণফলটা কাকে বলবো আমরা? কিছুক্ষণ আগে স্লাইড দেখাইলাম, কেউ বলতে পারবে? ম্যাম ঘনমাত্রার সর্বোচ্চ যে ঘনমাত্রা সেটাকে ম্যাক্সিমাম। দ্রাব্যতা বলা হয়। ঘনমাত্রার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতাকে বলা হয় দ্রাব্যতা। আর দ্রাব্যতার ঘনমাত্রা ম্যাক্সিমাম। হ্যাঁ, ঘনমাত্রার ম্যাক্সিমামটাকে আমরা বলি দ্রাব্যতা। কিন্তু দ্রাব্যতার গুণফলটা কি? আয়নিক গুণফলের সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে বলা হয়
দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণ। হ্যাঁ। তারপরে দেখো আয়নিক গুণফল ও দ্রাব্যতার গুণফলের ভিতরে সম্পর্কই বা কি আর পার্থক্যই বা কি? আয়নিক গুণফল এবং একটা বলো, এক লাইনে বলবা আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের ভিতরে সম্পর্কটা কি আর পার্থক্যটাই বা কি? সম্পর্ক কখন হবে? সম্পর্ক যখন আইপি সমান কেএসপি হবে তখন সেটাকে আমরা কি বলবো? আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের সমান হয়। আর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আয়নিক গুণফল তোমার যে কোনো দ্রবণের জন্য হয়, কিন্তু দ্রাব্যতার গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়। বোঝা গেছে? Yes, miss. আচ্ছা, এখন আমরা একটা ম্যাথস দেখি। সবাই খাতা কলম নাও সামনে। ম্যাথসটা খুব সহজ। ম্যাথ কি করানো হয়েছিল এর আগের কোনো ক্লাসে? না, হয়নি তো। ম্যাথ পর্যন্ত আসছিল? পড়ানো হয়নি মিস। নো মিস। ওকে ওকে, তোমরা আগে ম্যাথটা দেখো। ম্যাথটা কি বলা হয়েছে যে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি দেওয়া আছে, অর্থাৎ দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা 2 × 10⁻⁻² মোল পার লিটার। দ্রাব্যতা দেওয়া আছে যেহেতু এখানে তোমার দ্রাব্যতার গুণফলটা বের করতে হবে। এখানে এস দেওয়া আছে, এখানে কেএসপি বের করতে হবে। দেখো সূত্রটা দেখো। প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে তোমরা আয়নে বিশ্লেষিত করো। অ্যালুমিনিয়াম আয়ন আর 3টা ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। দেখো এখন তোমরা কি দেখছো অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রথমে যে কোনো এর অঙ্কগুলো করার আগে তোমাকে প্রথমে প্রত্যেকটা যৌগের তোমার কি লিখতে হবে? প্রত্যেকটা যৌগের আগে বিশ্লেষিত অবস্থাটা লিখতে হবে, দ্রবণীয় অবস্থাটা লিখতে হবে। অ্যালুমিনিয়ামটা দ্রবণে বিশ্লেষিত হয়ে 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করতেছে এবং 3 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করতেছে। আমরা দেখতে পাচ্ছি কি? আমি এখানে লিখে রেখেছি। তাহলে আদি অবস্থায় তো কোনো কিছুর দ্রবণের ঘনমাত্রা, যৌগের ঘনমাত্রা তো আদি অবস্থায় হবে না। আদি অবস্থায় এটার ঘনমাত্রা, অর্থাৎ যখন এটা দ্রবণে বিশ্লেষিত হয়নি তার আগে এর ঘনমাত্রা কি থাকবে? ধরে নিলাম এ থাকে। তারপরে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা থাকবে 0, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা থাকবে 0, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রাও 0 থাকবে, কারণ আদি অবস্থায় তো এগুলো বিশ্লেষিতই হয়নি, কাজে এগুলোর ঘনমাত্রা 0 0 বসাই দিয়েছি। ঠিক আছে? এই লাইনটা বোঝা গেছে? আদি অবস্থায় যদি আমি অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা এ ধরি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা এ ধরি, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা ধরবো 0 এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ধরবো 0, কারণ প্রাথমিক অবস্থায় এরা আয়নে বিশ্লেষিত হয়নি, কাজেই প্রত্যেকের ঘনমাত্রা 0 থাকবে। বোঝা গেছে এই লাইনটা? এখন দেখো, এখন বলতেছে কি এর থেকে এক্স পরিমাণ বিশ্লেষিত হইলো, এর থেকে এক্স পরিমাণ ঘনমাত্রা, দ্রাব্যতা এক্স পরিমাণ, দ্রাব্যতা যদি এই ঘনমাত্রা যদি এক্স হয়, যদি অ্যালুমিনিয়ামের থেকে এখন আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ বিশ্লেষিত হইলো, তার মানে এক্স পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি পরিমাণ অ্যালুমিনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে? দেখো এক্স পরিমাণ বিশ্লেষিত হয়ে, তাহলে এখানে 1 এর সাথে এক্স গুণ করলে শুধু এক্স হয়, অর্থাৎ এক্স পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর এখানে 3 ক্লোরাইড আয়ন অর্থাৎ 3x পরিমাণ ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। বোঝা গেছে? যখন এক্স পরিমাণ বিশ্লেষিত হচ্ছে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন এক্স পরিমাণ বিশ্লেষিত হচ্ছে এর থেকে, তখন এক্স পরিমাণ অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করবে, 3x পরিমাণ ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেলে তাড়াতাড়ি সূত্রে ফেলাই দাও। আজকে এই অঙ্কটা করলেই তাড়াতাড়ি সূত্রে ফেলাই দাও। তার মানে কেএসপি সমান হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, কেএসপিটা কি? ওই যে মোলার আয়ন দ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে মোলার ঘনমাত্রা এখানে কয়টা হবে? এখানে হচ্ছে
অ্যালুমিনিয়াম আছে একটা, আর ক্লোরাইড আছে তিনটা। তিনটা ক্লোরাইড যখন আমরা গুণ করব পাওয়ার হয়ে 3 হয়ে যাবে, এটুকু আমরা বুঝতে পারছি। ইয়েস মিস। মিস ওকে, এটুকু বুঝলে তোমরা অঙ্কটা করে ফেলো, তাহলেই তোমাদের হয়ে যাবে। উত্তর দেখো এটা হয় কিনা, তাহলে আমি এখান থেকে লিভ নিয়ে নিব। তোমাদেরকে আজকে এটুকুই আমি পড়াবো। ঝটপট কেউ একটু বলো উত্তরটা মিলছে কিনা, স্লাইডের উত্তরের সাথে মিললো কিনা। সবার উত্তর মিলে গেছে? সবাই করতে পেরেছো? জি মিস মিলেছে। মিলেছে? ওকে ওকে, এখানে কিন্তু তোমার এই এককগুলো চেঞ্জ হবে, প্রত্যেকটা একক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটার মানের উপরে। এখানে যে এক্স এর মানের উপরে তোমাদের এককটা থাকবে, ওইটা চেঞ্জ হয়ে যাবে x×4। তাহলে এখানে দেখো আহ এভাবে করলে তাহলে মোল 4 আর হচ্ছে পার লিটার 4, এখানে এভাবে আসবে। তাহলে নেক্সট দিন আরো ম্যাথ করাবো, আরো ম্যাথ আছে। আজকে তাহলে এ পর্যন্তই, নাকি আর একটা ম্যাথ করবা? করলে করাবো, যদি করতে চাও তাহলে করাবো, আর না করতে চাইলে জি এখানেই ম্যাম, বিদায়। আরেকটা করালে ভালো হতো। ওকে ওকে, সবাই সম্মতি দিচ্ছ, আমিও করাইতে চাচ্ছি। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আরেকটা আসি। এখানে দেখো ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা। তোমরা যদি ম্যাথ নাও করতে পারো, ম্যাথটা লিখে রাখো, বাসায় করবা অন্তত আপাতত যতটুকু পারো। তোমরা ম্যাথটা লিখে ফেলো, ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো। এর আগে দ্রাব্যতা দেওয়া ছিল, এখন বলছে দ্রাব্যতা নির্ণয় করতে। এর আগে স্লাইডে আমরা যে অঙ্কটা করেছিলাম তার দ্রাব্যতা দেওয়া ছিল, এখন দ্রাব্যতা বের করব, ঠিক ওইটার অপোজিট দেয়া আছে ক্যালসিয়াম ম্যাম ফসফেটের। আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন? হ্যাঁ, অঙ্কটা শুধু স্লাইডটা, অঙ্কটা দেখাচ্ছি, ম্যাথটা দেখতে ম্যাম পাচ্ছো? দেখা যাচ্ছে না, আগের ম্যাথটা শুধু অ্যানসারটা দেখা যাচ্ছে। মিস দেখা যাচ্ছে না। কি আমি যন্ত্রণা! স্লাইড গুলো দিয়ে দিয়ে নেই। আজকে তো এত সমস্যা ম্যাম করতেছে কেন আমার? ইয়েস ম্যাম, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে এখন। দেখা যাচ্ছে? জি এখন দেখা যায়। তোমরা সবাই ম্যাথটা দেখতে পাচ্ছো? সলিউশন কিন্তু এখনো দেইনি আমি, শুধু ম্যাথটা দেখতে বলছি। মিস এখন তো ক্যালসিয়াম মিস এখন দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছ না? মেয়েরা কেউ কি দেখতে পাচ্ছো, নাকি সবাই দেখতে পাচ্ছ না? না আমি মিস দেখা মিস যাচ্ছে, দেখা আমি যাচ্ছে দেখতে না। পাচ্ছি না। চলে গেছে। ম্যাম এখন আসছে। ম্যাম এটা তো অ্যানসারটা আসছে মনে হয়। দেখো তো এখন কোনো স্লাইড দেখতে পাচ্ছ কিনা? ইয়েস ম্যাম, অ্যান্সার Answer স্লাইড মনে হচ্ছে। আগের স্লাইড গুলো দেখা যাচ্ছে? আমি চেঞ্জ করে করে দিচ্ছি। জি মিস। জি মিস এই যে এটা, এখন কি দেখছো দেখো তো? ম্যাম দ্রাব্যতা আর ঘনমাত্রা এটা দেখা যাচ্ছে। দ্রাব্যতার ঘনমাত্রা এই স্লাইডটা। বলো কি, আমি তো দেখাচ্ছি অন্যটা। দেখো তো এখন কি দেখো? মিস ওইটাই মিস ওই ম্যাথটা। এখন আসছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন এটাই এটাই, তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, ঝটপট। ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো, যেখানে দেওয়া আছে ক্যালসিয়াম ফসফেটের কেএসপি সমান এত। আমি তোমাদেরকে লিঙ্কটা, আমি তোমাদেরকে একটু সলিউশনটা দিয়ে দিব, তাড়াতাড়ি অঙ্কটা লিখে ফেলো। লিখা হইলে আমাকে বলবা।
ম্যাম হইছে লেখা। মিস ওকে লিখেছে। দেখো ক্যালসিয়াম ফসফেটকে কিভাবে ভাঙতে হয়। ক্যালসিয়াম ফসফেটকে ভাঙলে কি হয়, দেখো 3টা ক্যালসিয়াম আয়ন আর দুইটা ফসফেট আয়ন, এটা দেখতে পাচ্ছ। ক্যালসিয়াম ফসফেট ভাঙলে কি হয়, 3টা ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, প্রাথমিক অবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা 0 থাকবে, কারণ বিশ্লেষিত হওয়া শুরু করে না। ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রাও 0 থাকবে, ফসফেট আয়নের ঘনমাত্রাও 0 থাকবে। তারপরে এখানে তোমার এক্স পরিমাণ যদি বিশ্লেষিত হয়, ক্যালসিয়াম ফসফেট থেকে আমি ধরে নিলাম এক্স পরিমাণ বিশ্লেষিত হইল, তখন তাহলে 3x পরিমাণ ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হবে এবং 2x পরিমাণ ফসফেট আয়ন উৎপন্ন হবে। তার মানে সমতা করলে এরকম আসে। দেখো কেএসপিটা লিখো, কেএসপিটা লিখো, কেএসপি লিখে কেএসপি সংকেতটা লিখো। ক্যালসিয়াম আয়ন এবং ফসফেট আয়ন লিখছো? তাহলে ক্যালসিয়াম আয়ন কয়টা আছে আর ফসফেট আয়ন কয়টা আছে? ক্যালসিয়াম আয়নের জায়গায় কয়টা 3x বসবে এবং ফসফেট আয়নের জায়গায় 2x বসবে এবং পাওয়ার গুলো যার যার পাওয়ার হয়ে যাবে। পাওয়ার গুলো যার যার মানে যে কয়টা ছিল সহগ গুলো সব পাওয়ার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এখানে 3টা ফসফেট ম্যাম ক্যালসিয়াম আয়ন ছিল। তৃতীয় ম্যাম এখানে তৃতীয় মাইনাস লাইনে ওটা 6 কি কেন? বিশ্লেষিত অবস্থা? এটা মাইনাস দেয়নি বাবা, এখানে একটা দাগ দেওয়া হয়েছে, এগুলো কোনোটাই মাইনাস না, ঠিক আছে। ম্যাম কোনোটাই তৃতীয় মাইনাস। লাইনে x 3x প্লাস 2x এইটা কি বিশ্লেষিত মানে অবস্থা? এখানে শুনো, এখানে ওই যে এর আগে যেমন তোমরা দেখেছিলে যে আমি এর আগে স্লাইডে যাচ্ছি, এটা ধরে নাও যে এর থেকে কিছু এক্স পরিমাণ বিশ্লেষিত হইলো, অর্থাৎ এক্স পরিমাণ এই যে এখানে দেখো এর থেকে যেমন এক্স পরিমাণ বিশ্লেষিত হইলো, এই অবস্থাটা বোঝানোর জন্য এখানে একটা মাইনাস আছে না, এর থেকে এক্স পরিমাণ চলে গেল। এক্স পরিমাণ বিশ্লেষিত হয়ে কত পরিমাণ উৎপন্ন করবে সেটা বোঝানোর জন্য স্লাইডটা এখানে বুঝতে মাইনাস। পেরেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার তোমরা বসায় ফেলো, বসায় ফেলে একটু দেখো তো কত আসে অ্যান্সারটা। তাড়াতাড়ি চলে যাও, কারণ আবার নেক্সট ক্লাস আছে তো, এজন্য আমি তোমাদেরকে খুব তাড়াহুড়া করতে বলতেছি, তাড়াহুড়ার মধ্যে কাজ করতে বলতেছি। দেখো ম্যাম এক্স, ওই স্লাইডটা একটু বের করেন তো, এটা আগের স্লাইডটা দেখাই। আচ্ছা ঠিক আছে, এর আগের স্লাইডটা ও পরে চলে যাচ্ছে, পরের স্লাইডে চলে যাচ্ছি কেন? এটা এটা বের করতে বললা? জি ম্যাম। ওকে, মিস আনসারটা 2.6 into 10 to the power minus 6. আচ্ছা আমি দেখতেছি। এটা আসছে ঘনমাত্রা কত মোল, দ্রাব্যতা এত এম আসছে। মিস ক্লিয়ার দেখতে পাচ্ছি না, 1 মিনিট। আচ্ছা তোমরা মুখে বলো কত আসছে, আমি একটু শুনি। 2 into 2 2 into 6 2.6 into, minus 6. হ্যাঁ 2.6 into 10 to the power minus 6। হ্যাঁ এটা যাদের আসছে তাদের হয়েছে। জি মিস। তাহলে আজকে দুইটাই থাকলো, নেক্সটে আরো অঙ্ক করাবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সবাই ভালো থেকো। ম্যাম আজকে কি আপনার বলো। জন্মদিন? হ্যাঁ হ্যাপি বার্থডে Happy মিস। birthday, ma'am. ওকে, মেনি মেনি Happy থ্যাঙ্কস সোনা মেয়েরা আমার জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, মিস আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। হ্যাঁ ওকে মা, আমি অনেক খুশি হইলাম। হ্যাঁ। ওকে
ওকে, তোমরা অনেক ভালো থেকো। আর সবসময় যেন আমি ভালো থাকতে পারি তোমাদের জন্য, সেই দোয়াটা করো আমার জন্য সবাই। ইনশাল্লাহ মিস। ইনশাআল্লাহ মিস। ইনশাআল্লাহ মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম মিস। ওকে ওয়ালাইকুম ম্যাম। ওকে। হ্যাপি ওয়ালাইকুম বার্থডে আসসালাম। মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন। শুভ জন্ম। ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।